অর্জুন সিং এর নির্বাচন, বা এটা শুধু ভারতীয় জনতা পার্টি নির্বাচন যার জন্য আপনারা প্রচার করছেন না? এই নির্বাচনটা এমন একটি নির্বাচন, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু ভবানীপুর, প্রত্যেকটা কেন্দ্র কিন্তু নন্দীগ্রাম, এই নোয়াপাড়াও তার ব্যতিক্রম নয়। আমি এলাকার মানুষ যাদের কাছে মাইক্রোফোনের আওয়াজ কানে যাচ্ছে, আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনি তৃণমূল হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি কোনো দল না হতে পারেন, আপনি চূড়ান্ত বামপন্থী হতে পারেন, আপনি নোটার ভোটার হতে পারেন, কিন্তু এই ভোটটা কিসের বিচার করতে হবে? আমি একটি ছোট্ট অডিও বার্তা দিয়ে আমি আপনার বক্তব্যটা শুরু করব। এখানে এমন একজন প্রার্থী আছেন যার নামটা উচ্চারণ করতে হবে কোথাও একটা যন্ত্রণা হয়, দিনাজপুর, যার বিরুদ্ধে এই রাজ্য সরকার, রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, তারা এফআইআর করেছে। মনে আছে আপনাদের নোয়াপাড়ার মানুষ? আপনারা চিন্তা করুন, আমি আপনাদের কাছে বলছি এটা কোনো প্রার্থীর সম্বন্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলার জন্য আমি আসিনি, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস যে যাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন, তিনি একটি ভোট পাওয়া মানে চুরির সংখ্যা বাড়ে, তিনি একটি ভোট বেশি পাওয়া মানে আলটিমেটলি এই পাড়ায় দাঁড়িয়ে শিক্ষার চাকরি বিক্রি হবে, কিচ্ছু করতে পারবেন আপনারা। আপনারা যদি তৃণমূলের ভোটার আমি দায়িত্ব নিয়ে বলছি, আরো একটি চোরের সংখ্যা বাড়ানোর জায়গা তৈরি করবেন আপনারা। আমি কেন বলছি? আমি একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর আপনাদের প্রথমে অডিওটা শোনাও, একটু ভালো করে শুনুন। এদের এই যন্ত্রণার কারণ হচ্ছে না এই তৃণমূলরা, আর এই তৃণমূলকে তৈরি করেন যারা, তারা ওই হরিশ মুখার্জি রোডে বসে থাকেন এবং টুক 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 করে এসে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে দাঁড় করেন। যদি পারেন তৃণমূলের দল বলেন, যাদের কাছে মাইক্রোফোনের আওয়াজ কানে যাচ্ছে, বুকে হাত দিয়ে এই প্রশ্নটা জবাব দেবেন। আর আপনি যদি ফোনটা ধরেন, আমি কথাটা বন্ধ রাখছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের ঘরেও এই মহিলা, এই বোনেরা, এই দিদিরা বাস করছেন, সামনে যারা দাঁড়িয়েছেন তারাও বলছেন, একটু অডিওটা শুনুন। আপনারা শুনলেন, আমি যে মহিলার কণ্ঠস্বর আপনাদের কাছে শোনালাম, সেই ভদ্র মহিলা একজন 25,753 জনের যাদের চাকরি দিয়েছিল তাদের একজন। আপনারা একটু শুনে চমকে গিয়েছেন প্রথম দিকে নিশ্চয়ই, যে একজন ভদ্রমহিলা কাঁদছেন, আমি শোনাচ্ছি কেন। এই ভদ্রমহিলার কান্না তো কান্না নয়, এটা তো বাংলার মাটির ঘরে ঘরে মহিলাদের কান্না। যে মা একটা বাচ্চা মেয়েকে বড় করছেন, যে মা একটা মেয়েকে ক্লাস 5-এ পড়াচ্ছেন, 8-এ পড়াচ্ছেন, 10-এ পড়াচ্ছেন, প্রতিদিন সকালবেলা কাঁধে ব্যাগ দিয়ে বইয়ের ভার নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন, স্কুলের পর তাকে প্রাইভেট টিউশনিতে নিয়ে যাচ্ছেন, সেই প্রাইভেট টিউশনির পর তাকে ট্রেনিং দেওয়াচ্ছেন, তাকে অনেক কষ্ট করে একটা পরীক্ষায় বসার ব্যবস্থা করছেন। তারপর সেই মহিলা চাকরি পাওয়ার পর হাউ হাউ করে কাঁদছেন, কাটছি তৃণমূল কংগ্রেস, কাটছি তৃণমূল। ভাববেন না আপনারা নোয়াপাড়ার মানুষ কিসের জন্য, কি অপরাধ করেছেন বাংলার মানুষ? 25,753 জনের যাদের চাকরি দিয়েছিল, কতজন পরীক্ষা দিয়েছিল মনে আছে আপনাদের? আমি একটু ইতিহাসটা স্মরণ করেছি, কারণ এখানে তৃণমূল বলে একজনকে দাঁড় করিয়েছেন, তো এগুলো জানা দরকার। একটা তথ্য দেবো আপনাদের কাছে, আমার কাছে আরো একটা ডকুমেন্ট আছে যেটা আমি আপনাদের কাছে দেখাবো। 25,753 জনে যাদের চাকরি দিয়েছিল, তারা তো বিনা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস পরিশ্রম করে একটা চাকরির পরীক্ষায় বসার পর, তারপর শেষ পর্যন্ত তার চাকরি চলে যাচ্ছে, তার কারণে একটা সরকার চুরি করছে, একটা সরকার চুরি করছে, অফিসিয়ালি একটা সরকার চুরি করছে। সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে সরকারের, ক্যাবিনেটে বসে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে। কতজন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল আপনারা জানেন?
সুপ্রিম কোর্টের রায় নতুন করে পরীক্ষার জন্য 5,70,000 ছেলে, 5,70,000 ছেলেকে পরীক্ষা দিয়েছিল। কেন? এবং তাদের মধ্যে পোস্ট গ্রেডেড হচ্ছে 35,000, বাকি 5,35,000 ছেলেকে এইভাবে হাওয়ার করে কাঁদে। একজন বৃদ্ধ ভদ্রলোকের কথা আমি আপনাদের কাছে বলি। তিনি বলছেন, মাঝে মাঝে ফোনে কথা বলছেন, ছেলেটা এমএসসি তে ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে আমার, কিছুতেই শেষ পর্যন্ত তাকে চাকরিটা হয়নি। কিভাবে সংসার চলে জানেন? দিনে 13-14টা প্রাইভেট টিউশন করে এবং 13-14টা প্রাইভেট টিউশন করে এবং করে রাত্রিবেলা এসে পাশের ঘরে দরজাটা আটকে দিয়ে ফুপিয়ে কাঁদে। কি অপরাধ করেছেন বলতে? এমএসসি ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলে এই তৃণাঙ্কুরদের জন্য আজকে চাকরি পায়নি বাংলার ঘরে ঘরে। এর বিচার করবেন না নোয়াপাড়ার মানুষ? আপনারা যদি তৃণাঙ্কুরকে একটি ভোট দেন, আপনারা তো অপরাধ। আপনি যদি তৃণমূলও করেন, আমি বলছি আপনাদেরও উচিত তৃণাঙ্কুরের বিরুদ্ধে ভোটটা দেওয়া। বসুন জোড়াফুল বুকে আটকে রেখে উঠে বসুন, তারপর বুথের ভেতরে গিয়ে পদ্ম তুলে ভোটটা দেন। আমি কেন আছি এই কথাটা বলতে গেলাম জানেন? আমার হাতে আমি একটা ডকুমেন্ট আপনাদের কাছে দেখাই। এটা তৃণাঙ্কুর ভট্টাচার্য নামক যিনি প্রার্থী এখানে, তার বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্যের শিক্ষা দপ্তর। আমি মানুষগুলোকে অনুরোধ করবো যে এটাকে জেরক্স করে প্রত্যেকটা ঘরে পৌঁছে দেবে। কিসের জন্য? পাহাড়ে দুর্নীতি, অনির্থাবাদের দিয়ে চাকরি বিক্রি এবং সেই সংক্রান্ত নথি কলকাতা হাইকোর্টে পৌঁছলো এবং তারপর তার ভিত্তিতে সেটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে পৌঁছলো, বিকাশ ভবনে পৌঁছলো, তারপর ব্রাত্য বসুর দপ্তর তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামে এফআইআরটা করেছিল। আমি অফিসার ইনচার্জ যিনি সই করেছেন তার নামটা বলছি, প্রতীক বাসু সম্মত সই করেছেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তৃণাঙ্কুরের বিরুদ্ধে এফআইআরটা করেছে। যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, আপনি তৃণাঙ্কুর বলুন, বিরোধীরা বলছেন না, অর্জুন সিং বলছেন না, মানুষ দা বলছেন না, আপনার রাজ্যের শিক্ষা দপ্তর আপনার বিরুদ্ধে এফআইআরটা করেছে। কিসের জন্য? পাহাড়ের গরিব শিক্ষিত বেকারদের অধিকার কেড়ে নিয়ে সেখানেও চাকরি বিক্রি এবং সেই চাকরি বিক্রির ব্যাপারে আপনি আর্থিকভাবে অভিযুক্ত, অর্থাৎ সেখান থেকেও টাকা পেয়েছেন, সেই অভিযোগে অভিযুক্ত। আপনাকে আমি চোর বলছি না। আপনার নিজের সরকার, আপনার তৃণমূল সরকার, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই দপ্তরের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন্সপেক্টর ইনচার্জ বিধাননগর নর্থ পুলিশ স্টেশন 10/4/2024, আজকে 2026 এপ্রিল মাস, তারিখ কত? 14 তারিখ, ঠিক 2 বছর আগে 10ই এপ্রিল 2024 ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এফআইআর করছেন আপনার বিরুদ্ধে তৃণাঙ্কুর, যে আপনি পাহাড়ে চাকরি বিক্রি সুযোগ সুবিধা পেয়েছেন। এই অভিযোগ আমাদের কাছে এসেছে, আমরা তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে এফআইআর করছি। সামান্য লজ্জাবোধ থাকলে কেউ এসে ইলেকট্রিক হয়ে প্রচার করে, ভাইপো এসেছেন প্রচার করতে, তাই না? দিদি এসছেন প্রচার করতে, আসবেন না। ওই পাহাড়ের টাকা বলুন, শিক্ষা দুর্নীতির টাকা বলুন, সত্যই শেষ পর্যন্ত ডেস্টিনেশন ক্যাপাসিটি বা পরিষ্কারী হরিশ মুখার্জি। আমি বলছি এই নোয়াপাড়ার মানুষকে এই জায়গাটা চিন্তা করতে হবে। আমি এই কথাটা বলছি এই কারণে নয়, কারণ সম্বন্ধে কোনো ব্যক্তিগত বিষোদ্গার করার জন্য। যারা এখানে আমার রাজনৈতিক সহযোদ্ধা আছেন, আমি তাদের বলছি এই এফআইআর এর কপিটা একটু কষ্ট করে আপনারা জেরক্স করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে বলবেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর চাকরি চুরির জন্য এই মানুষটাকে অভিযুক্ত করেছিল। আমি অভিযুক্ত বলছি, চোর বলছি না। তাকে আপনারা এই নোয়াপাড়ার মাটিতে মঞ্জু বসুর মতো একজন বিধায়িকাকে সরিয়ে আপনারা প্রার্থী করেছেন। এবার আসি একটু মঞ্জু বসু, উনি তো এখানকার বিধায়ক আছেন। কে মঞ্জু বসু ছিলেন? তখন 2000 সাল সম্ভবত বিকাশ বসু খুন হলেন। তারপর সেই সেন্টিমেন্টে যদি ফোনটা একটু বাইরে গিয়ে করতে দিয়েছে, 2000 সালে খুন হয়ে গেল এবং খুন হয়ে যাওয়ার পর মঞ্জু বসুকে বিধায়ক করলেন। আমি যদি ভুল না বলি 2001, তারপর 2006, 2011, 2016তে হেরে গেলেন, বোধহয় মধুসূদন বাবু বিধায়ক হয়েছিল, তারপর বোধহয় 2021 আচ্ছা মঞ্জু বসুকে আপনি সরিয়ে দেবেন, ঠিক আছে, আপনাদের দলের ব্যাপার, আমাদের কিছু বলার নেই। তিনি কেমন বিধায়িকা কাজ করেছেন করেনি আমি তাতেও যাচ্ছি। একজন প্রবীণা মহিলাকে আপনি নমিনেশন দেবেন না। আপনাদের মনে আছে ধর্মতলা যে মাচা বেঁধে 5 দিন এসআইআর এর বিরুদ্ধে একটা জলসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারা যারা টিভি পর্দায় দেখেছেন মঞ্জু বসুকে কিভাবে তাড়িয়ে দিয়েছিলেন দেখেছিলেন?
আপনারা দেখেছেন তো, আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্জু বসুর অপরাধটা কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছে, দুচ্চা করে তাকিয়ে দিয়েছে। আমি বলছি নোয়াপাড়ার মানুষ এগুলো ভাববেন না। তিনি তো একজন মহিলা, তিনি হতে পারেন, তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন, তিনি ভালো বিধায়ক ছিলেন না খারাপ বিধায়ক ছিলেন, পারফর্মার ছিলেন না নন পারফর্মার ছিলেন, আমি সেই প্রশ্নেই যাচ্ছি না। আপনার দলের প্রার্থী আপনি রাখবেন না, তাকে ছাঁটাই করে অন্য কাউকে নেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমার সেই নিয়ে কোনো কথা বলার অধিকার আমাদের নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে যে দাঁড়িয়ে আপনি কিন্তু মহিলা হিসেবে আরেকজন মহিলাকে অসম্মান করলেন। সেই মঞ্জু বসুকে তো নোয়াপাড়ার মানুষ ভোট দিয়ে জিতেছিল না? তবে সেই মহিলাকে আপনি দুচ্চা করে তাড়িয়ে দিলেন। এবং শুধু তাই না, আমি এই ভিডিওটা একাধিকবার দেখেছি, আমার কষ্ট লেগেছে, যন্ত্রণা লেগেছে। আমার বাড়িতেও মহিলারা আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে মহিলা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সিকিউরিটি গার্ড, পার্সোনাল পিএসও, তিনি মঞ্জু বসুর হাত ধরে টেনে সরাচ্ছেন, মনে আছে? দেখেছেন আপনারা, নিশ্চয়ই দেখেছেন। যদি না থাকে বলবেন, আমি পাঠিয়ে। একজন মহিলা বিধায়িকাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণাম করতে দিলেন না, দাঁড়িয়ে দিলেন, হাত ধরে টেনে সরিয়ে। আবার তারপর তিনি আরেকবার পাশে গিয়ে বসতে চেয়েছিলেন, উঠে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাও, ওকে মঞ্চ থেকে নাও। এই অসম্মানটা তো শুধু মহিলা বসু না, এটা তো নোয়াপাড়ার মানুষের অসম্মান, নোয়াপাড়ার প্রত্যেক মহিলার অসম্মান। তার পরিবর্তে কাকে দেন? দিনাজপুরকে, যে দিনাজপুর সম্বন্ধে নিজের রাজ্য শিক্ষা দপ্তরই মাত্র 2 বছর আগে এফআইআর করেছে। আমার প্রশ্নটা এখানে, আমি একটা তথ্য দিই আপনাদের কাছে, এগুলো ভাবতে হবে। নোয়াপাড়ার প্রত্যেকটি মানুষকে না ভোট দেওয়ার আগে ভাবতে হবে। 1 মার্চ 8 মার্চ, 2 দিন এবছর গ্রুপ সি গ্রুপ ডি, 25,753 জনের মধ্যে বেশ কিছু গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে গিয়েছিল, মনে আছে আপনাদের? সেইখানে পরীক্ষা হলো নতুন। পরীক্ষায় কতজন পরীক্ষা দিয়েছিল মনে আছে? 16 লক্ষ অ্যাপ্লিকেন্টস। পোস্ট কত? 8,000। গ্রুপ সিতে 2.5 লাখ, গ্রুপ ডিতে 6,000-এর কাছাকাছি। দেখলো কেন করুন, গ্রুপ সিতে বোধহয় 2,500, গ্রুপ ডিতে বোধহয় 6,000। পরীক্ষা দিল কত? পরীক্ষার অ্যাপ্লিকেন্ট 16 লক্ষ। মানে বাংলার শিক্ষিত বেকারদের অবস্থাটা কোথায়? আমি দেখছিলাম সেখানে এমএসসি এনকম্পাস ছেলেরা গ্রুপ ডি সুইপার, স্কুলের সুইপারের কাজের জন্য অ্যাপ্লাই করছে। বাংলার অবস্থাটা কোন জায়গায় দাঁড়ালে একজন শিক্ষিত এমএসসি এনকম্পাস ছেলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য সুইপার পোস্টের জন্য আবেদন করছেন 16 লক্ষ ছেলে। চুরিটা কোন ক্লাসিক্যাল লেভেলে না গেলে, সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা সংবাদপত্র পড়েন, যে 16 লক্ষ ছেলে মেয়েদেরকে পরীক্ষায় বসতে যাবে, সেদিকে বলা হয়েছিল তার 7 দিন আগে সবাই হাওয়াই চটি পরে আসে। আমি খোঁজ নিয়ে দেখেছিলাম, সমস্ত হাওয়াই চটি দোকানে বিক্রি হয়ে গিয়েছিল। কেন? জুতোর মধ্যে টুকরি নিয়ে যেতে পারে। আমি বলছি বাংলার অবস্থাটা, সার্বিক অবস্থাটা বলার জন্য বোঝালাম না। 16 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে নিঃশুল্ক পরীক্ষা ব্যবস্থা করার জন্য পরীক্ষার্থীদের হাওয়াই চটি কিনতে হবে। রিক্রুটমেন্ট কত? 8,000। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কত ভ্যাকেন্সি আছে আপনারা জানেন? আপনারা এই এলাকার মানুষ, আপনারা স্কুলগুলোতে যাবেন। ক্লারিক্যাল পোস্টে কন্ট্রাকচুয়াল, সুইপার পোস্টে কন্ট্রাকচুয়াল, পাহারাদার কন্ট্রাকচুয়াল। কেন? বাংলার শিক্ষিত বেকার নেই, বাংলার বেকার নেই, নোয়াপাড়ার বেকার ছেলে বেকার নেই, তাহলে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। 8,000 টোটাল রাজ্যের শিক্ষা দপ্তরের বিকাশ ভবনের টোটাল লেটেস্ট ইনফরমেশন আমি এগুলো সংগ্রহ করে বলেছি। 63,000 ভ্যাকেন্সি, স্কুলের ক্লার্ক, স্কুলের পিওন, সুইপার। রিক্রুটমেন্ট কত হচ্ছে? 8,000। তাও সুপ্রিম কোর্টের ওই রায়, রিক্রুটমেন্ট করবো না, 6,000, 8,000, 10,000, 12,000 দিয়ে স্কুলে কন্ট্রাকচুয়াল কর্মী রাখবে না। নোয়াপাড়ার মানুষ সেটা নিয়ে কথা বলবে না। তাহলে কি সরকারের টাকা নেই যে স্কুলে ক্লার্ক রাখা যায় না, স্কুলে সুইপার রাখা যায়? এটা ভাবতে হবে। আমি বলছি, আমি আজকে অনেক কথা বলে যেতে পারি, কিন্তু আপনাদের ভাবনার জায়গায় আমি একটু আঘাত করে আমি বলছি, একটা সরকার কত বড় প্রতারক সরকার জানে কিভাবে টাকা নষ্ট করে। এই স্কুলে একজন ক্লার্ক পার্মানেন্ট হতে পারে, স্কুলে একজন সুইপার পার্মানেন্ট হতে পারে, স্কুলে অসংখ্য প্যারা টিচার যাদের দিয়ে স্কুল চালানো হয়, মাইনে দেওয়া হয় কত? 11,000, 13,000। একজন প্যারা টিচার হরিয়ানাতে মাইনে পায় 46,000। একজন প্যারা টিচার দিল্লির মাটিতে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের সরকার মাইনে করেছিল 55,000। এই 55,000-এর মধ্যে 60% দেয় কেন্দ্রীয় সরকার, 40% দেয় রাজ্য সরকার। সেই কেন্দ্রীয় সরকার যে টাকাটা দেয় সেটাও প্যারা টিচারদের দেয় না, সেই প্যারা টিচার দিয়ে স্কুলটা চালাবে। আপনার খবর নিন, আমি বলছি বলেন, আমি এখানে তৃণমূল প্রার্থী বলে আমি এই তথ্যগুলো একটু তুলে ধরছি। একটি শব্দ যদি মিথ্যা হয়, মঞ্চ বেঁধে তৃণমূল এখানে বলে যাবে। কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে কত জমা হয়ে গেলেন খোঁজ নিন। আপনারা বলছেন, আপনি ছেলে মেয়ে স্কুলে পাঠাচ্ছেন, ভাবছেন আমার ছেলে মেয়েটা তো বাবা বড় হচ্ছে, ঠিক আছে সরকারি স্কুলে বড় হচ্ছে। কন্ট্রাকচুয়াল টিচারদের স্কুলের স্টাফ নিয়ে বলে ম্যানেজিং কমিটি, তাও আবার নির্বাচিত নয়, তৃণমূলের মনোনীত ম্যানেজিং কমিটি রিক্রুটমেন্ট করে
একজন এমএসসি পাস ইনকম পাস ছেলেকে মাইনে দেন 2000 টাকা, 2500, 3000 টাকা। আমি বলছি বলেন, আপনি স্কুলগুলোতে খবর নিন, আমার তথ্য যদি ভুল হয়। আমি আপনাদের কাছে বলছি, এটা ভাবতে হবে। প্রার্থীর নাম, যে বিপক্ষ প্রার্থীর নাম যখন চিনাঙ্ক, তখন এটা ভাবতে হবে নোয়াপাড়ার মানুষ যারা শিক্ষিত বেটাতে ঘরে ঘরে ছেলে মেয়েগুলোকে বড় করেন এই রাস্তা দিয়ে। হয়তো প্রতিদিন সকালবেলা মানুষরা আপনারা ভালো বলতে পারবেন যে কত কষ্ট করে একটা বাচ্চাকে হাতে ধরে নিয়ে বাবা মা কিন্ডারগার্টেনে নিয়ে যায় বা সরকারি স্কুলে নিয়ে যায়, ক্লাস 3-এ 4-এ 5-এ 8-এ 9-এ। তখন সারাদিন ওই স্কুল করার পর বাচ্চাটাকে নিয়ে ফুটপাতে কোনো একটা রকে বসিয়ে একটু কেক বিস্কুট মুড়ি খাইয়ে জল খাইয়ে চল বাবা প্রাইভেট টিউশনে। আর মা যখন এইভাবে একজন বাচ্চাকে বড় করে, সেই বাচ্চা যখন বড় হয় তখন একটা চাকরির পরীক্ষাতে বসতে গেলে মা ভাবে কোথায় বসাবো, তৃণাঙ্কুররা তো চাকরি সব বিক্রি করে দেবে। এই বোধ হয় না? যিনি স্বীকার করবেন না তিনি নিজে মাইক্রোফোনের আওয়াজ যদি কোনো দরজা জানলা দিয়ে আপনার কানে যায়, আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করুন। আপনার এই চেতনা হয় না? সরকারি স্কুলে পরীক্ষা দিতে গেলে আপনাদের এই বোধ চেতনা হয় না? আমি আপনাদের কাছে বলছি, আমি বানিয়ে কিছু বলছি না, আমি যা বলছি আপনাদের দৈনন্দিন প্রাথমিক অভিজ্ঞতার জায়গা থেকে এই কথাগুলো বলছি। আমি সেই পাড়ার মানুষ যে পাড়াটাকে আপনারা সবাই এখন সারা পৃথিবী চেনে, জায়গাটার নাম পানিহাটি। আমি পানিহাটি থেকে এসেছি, আজকে যেমন আমাকে দেখেছেন, আমি সেখানে কথা বলতে এসেছি। সেই পানিহাটিতে অভয়ের মা নির্বাচনে দাঁড়িয়েছেন, যে অভয়ের একটি শ্বশুর এক ডাক্তার কন্যা নৃশংসভাবে একটা সরকার খুন করে। সরকারি খুন করার পর তার দেহ চৌপাট করে লোপাট করে অভয়ের মা বাবাকে গিয়ে ডিসি নটকে দিয়ে টাকা বুঝে ম্যানেজ করতে গিয়ে রাত 2টো পর্যন্ত ঝাড়গ্রাম থেকে অপারেশন করিয়ে বিনীত কোয়েলকে দিয়ে পলিটিক্যাল বোম নানটু আমাদের ওখানকার, তাকে দিয়ে বডি দাহ করিয়ে আমরা বলতে শুনেছি, অন এয়ার শুনেছি, ওয়েল ডান ভয়েস। আমি সেই পানিহাটির মানুষ, আমি আপনাদের কাছে নোয়াপাড়ার মানুষের কাছে আরেকটি তথ্য দেখাতে এসেছি। এই অভয় হত্যাকাণ্ডের পর এগুলো জানা দরকার, কিন্তু এই প্রশ্নগুলো আমি বলছি বলে না। আমি একটি শব্দ কখনো কোথাও কোনো নির্বাচনী বক্তৃতায় আমি আপনাদের মধ্যে অতিরঞ্জিত করবো না, যা বলবো হাতে ডকুমেন্ট রেখে বলবো। আমি তো তৃণাঙ্কুর ভট্টাচার্যের এফআইআর সম্বন্ধে দেখালাম, আমার হাতে কপি নিয়ে আসবে, প্রিন্ট আউট নিয়ে এসেছি। সেই অভয় হত্যাকাণ্ড আপনাদের মনে আছে? জাস্টিস চন্দ্রচূড়কে দিয়ে সুমোটো সুপ্রিম কোর্টে রাতারাতি শুনানি শুরু হল, সাংঘাতিক বিচারকরা বলতে শুরু করলে। সেইখানে রাজ্য সরকার গিয়ে আইনজীবী কাদের দাঁড় করিয়েছিলেন? কপিল সিব্বল, মনে আছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত নামি নামি আইনজীবীদের দাঁড় করিয়েছে। 30 জন 35 জন অভয়াকাণ্ডে লড়ছে। কোন সাল? 2024 সালের অগাস্ট মাস। আমার কাছে বিলটা আছে, কপিল সিব্বলকে রাজ্য সরকার পেমেন্ট করেছে 6 দিনের জন্য, 6টা অ্যাপিয়ারেন্সের জন্য 1,30,00,000 টাকা। 1,30,00,000 টাকা আমাদের বিলটা আছে। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হাসিপুরের সামনে দাঁড়িয়েছে, যতই অপছন্দ করুন, আমি নবান্নের 13 তলায়, নবান্নের 14 তলায়, নবান্নের 12 তলায়, নবান্নের 11 তলায় অবাধ বিচরণ করি, রিসোর্স তৈরি করেছি, সেখানে ঢুকি, সেখান থেকে তথ্য সংগ্রহ করি। ফিজিক্যালি জানি না, আমার সেই সোর্সটা আছে। গর্ব করে বলি, আমি সাংবাদিক নই, কিন্তু আমি তথ্য মানি। আমি মানুষ দেখে কপিটা পাঠিয়ে দেবো, এটা মানুষকে দরজা দরজা দেখাবেন। কপিল সিব্বলকে 1,30,00,000 টাকা। আমি বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন, আমার ডকুমেন্ট রয়েছে, রাজ্য সরকারের ডকুমেন্ট, পাতার পর পাতা। 1,30,00,000 টাকা দিয়ে আপনি অভয় হত্যাকাণ্ডটাকে ঝাড়তে গিয়েছিলেন। কি অপরাধ করেছেন? আপনি তো খুন করেননি, আপনি তো সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলেন্টিয়ার দিকে অভিযোগের আঙুল তুলে দিয়েছেন। তার কি এমন দায় যে কপিল সিব্বলের মতো আইনজীবী দাঁড় করিয়ে 6 দিন, মাত্র 1.5 মাসের মধ্যে 1.5 কোটি টাকা, 1,30,00,000 টাকা পেমেন্ট করেছেন শুধু কপিল সিব্বলকে। বাকি আইনজীবীদের কথা ছেড়ে দিন, শুধু অভয় হত্যাকাণ্ডের মামলা হল এই রাজ্য সরকার 15 কোটি টাকার উপর খরচা করেছে কয়েকদিনের জন্য। তিনি স্কুলে ক্লার্ক রাখবেন কি করে, তিনি স্কুলে পিয়ন রাখবেন কি করে, তিনি স্কুলে শিক্ষক রাখবেন কি করে, তিনি পুরসভাতে পার্মানেন্ট স্টাফ রাখবেন কি করে, তিনি সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করবেন কি করে? আমি প্রশ্নটা করি, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা যাদের দীর্ঘশ্বাস ফেলেন গত 10টা বছর ধরে, যাদের আইনি লড়াই সরকার বিরোধিতা করে কয়েকশো কোটি টাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, স্যাটে ঢেলেছে, সেই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেবে কি করে? তাদের পাওনা দিয়ে পাওয়া উচিত, পুলিশ কর্মচারীদের দিয়ে পাওয়া উচিত, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়া পেনশনের উপর যে বকেট পাওয়া উচিত। একটু ভালোভাবে নিঃশ্বাস নিয়ে তিনি বাঁচতে পারতেন। তাদের পেছনে টাকা খরচা করবো না, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা, ক্রোর্স অফ রুপিস ঢালবেন। আর তারপর হাসি মুখে দাঁড়িয়ে বলবেন, আমি বাংলাকে হাসিয়ে রেখেছি, কাঁদিয়ে রেখেছি।
আমি বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লুঠে রাজত্ব তৈরি করেছেন, কোথাও তৃণমূলকে তৈরি করেছেন, কোথাও পার্থ চট্টোপাধ্যায়কে তৈরি করেছেন, আর সেই তৃণমূলকে নিয়ে এসে এই নোয়াপাড়া মাটিতে দাঁড়িয়ে মঞ্জু বসুকে দূর দূর করে দাঁড়িয়ে ভোট চাইতে এসছেন। সামান্য লজ্জা বোধ বলে যদি কিছু থাকতো বাংলার মানুষের কাছে বলতে পারতেন আমি অনেক করেছি, এবার আমি বিশ্বাস নেই। 400 বছরের কাজটা করে দিয়েছে। 28 টাকা দামের পাউচ মদের বাজারে ছেড়েছে। 49 রকমের মহুয়া ব্র্যান্ডের পাউচ মদের বাজারে বিপণন করেছেন। কাদের জন্য? উচ্চবিত্তদের জন্য। উচ্চবিত্ত যারা মদ গ্রহণ করেন তারা স্কচ বিয়ার খান, তারা 28 টাকার বিয়ার খান। কারা খান? 150 টাকা 200 টাকা যারা সামান্য রোজগার করেন, সারাদিনের ক্লান্তির পর পরিবারের সঙ্গে অশান্তি এড়ানোর জন্য দুটো 28 টাকার পাউচ নিয়ে ঘরে ঢুকেন। স্ত্রী বকুনি কানে যায় না, ছেলে মেয়ের চিৎকার কানে যায় না। তিনি পরের দিন আবার সকালবেলা বেরিয়ে যান 150 টাকা 200 টাকা রোজগারের জন্য। এই বাংলা তো দিয়েছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। কি অপরাধ করেছেন? 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে। প্রশ্নের উত্তর দেবেন না তৃণমূল কংগ্রেস যারা করেন। কেন একটা পুরসভায় 70% 80% কন্ট্রাকচুয়াল কর্মী মুখে হাত দিয়ে বলেন তো আপনাদের অধিকার নেই পার্মানেন্ট চাকরি পাওয়ার জন্য? একজন সিভিক ভলেন্টিয়ার 12 বছর 14 বছর 15 বছর চাকরি করার পর কেন তিনি কনস্টেবল হতে পারবেন না? একজন প্যারা টিচার যদি 55,000 দিল্লিতে মাইনে পান, একজন প্যারা টিচার যদি হরিয়ানাতে 45,000 টাকা মাইনে পান, তাহলে সেই প্যারা টিচার কেন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 11,000 13,000 টাকা মাইনেতে দিনও যাপন করে? আপনি যদি একজন বাবা হন, একজন মা হন, আপনার ঘরে যদি ছেলে মেয়েকে বড় করেন, আপনার মনে একটা খিদে হবে না আমার ছেলেটা আমার মেয়েটা বড় হবে, এই সমাজে বড় হবে, তারপর চাকরিটা পাবে, একটা সরকারি চাকরি পাবে? ইচ্ছে করে না আপনাদের? আমি তো দেখেছি আমার বাবা হিসেবে আমার ছেলে বাইরে, আমার মেয়ে বাইরে, বৃদ্ধ বৃদ্ধা পড়ে আছে। আমি আগে বিধাননগর ছিল বৃদ্ধাবাস, আমি সারা পশ্চিমবঙ্গ বৃদ্ধাবাস আর একটা সিন্ডিকেট লাগে বাড়ি করছেন, প্লাস্টার করছেন, সিমেন্ট আমার কাছ থেকে নিতে হবে। বাইরে যদি 390 হয় আমার কাছ থেকে 410 নিতে হবে। আমি তৃণমূল নেতা না হলে হতে দেবো। এই কালচারে কেন করবে? দেখুন, বামেদের সম্বন্ধে অনেক সমালোচনা করা যায়, কিন্তু এই রাজত্বটা ছিল না। বামেরা এখানেও প্রার্থী দিয়েছেন গার্গী চট্টোপাধ্যায়, ভোট কাটেন ওর লড়াইটা জামানত বাঁচানোর জন্য। বামপন্থীরা কিছু মনে করবেন না, এটা বাস্তব বলছি। লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের হচ্ছে। আপনার ভোট কাটুন, কাটিং বেশি নিতে হবে। আমি কোনো প্রেডিকশনে বিশ্বাস করি না, কিন্তু আমার অ্যানালিসিস বলছে বিকাশবাবু ছাড়া সারা দক্ষিণবঙ্গে কোনো বামপন্থী প্রার্থী জামানত বাঁচাতে পারবে না। তাহলে বামপন্থীদের কি করা উচিত? অনেকে বলেন না বামপন্থীদের দাঁড়ানোই উচিত না। আমি বিশ্বাস করি না। প্রত্যেকটি রাজনৈতিক দল মাল্টি পার্টি সিস্টেমে দাঁড়ানোর অধিকার আছে, তারা তাদের কথা বলবে, মানুষ গ্রহণ করবে কি রিজেক্ট করবে সেটা অন্য কথা। পানিহাটিতে যেমন কলকাতা দাস দাঁড়িয়েছেন, অনেকে বলছে, অনেকে বলছে যে না না ও অভয়ের মা দাঁড়িয়েছেন, ওর সরে যাওয়া উচিত ছিল। আমি বিশ্বাস করি দাঁড়িয়েছেন, ঠিক আছে, ভোট কাটবেন। পানিহাটির মানুষ সিদ্ধান্ত নেবেন যে ভোট কাটার জন্য ভোটটা নষ্ট করবে। নোয়াপাড়ার মানুষের সিদ্ধান্ত নিতে হবে ভোট নষ্ট করবে। গার্গীকে আমি পছন্দ করতে পারি, আমি লাল ঝান্ডা ইনকাম জিন্দাবাদ বলতে পারি, সিপিএম পার্টি অফিসে বসতে পারি, কিন্তু দিনের শেষে চিন্তা করবো গার্গী হারাতে পারবেন কিনা, চাকরি চোখ সিদ্ধান্ত নিতে ভোট রাখবে। তখনই সিদ্ধান্ত নিতে হবে যে শেষ পর্যন্ত ভোটটা বিজেপিতে অর্জুন সিংকে দেবেন কি দেবেন না। এই প্রতারণা নিজের সঙ্গে করবেন না বামপন্থী। আমি ব্যক্তিগতভাবে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমি বামপন্থীদের শ্রদ্ধা করি, তাদের শিক্ষা, তাদের রুচি, তাদের একটা আদর্শ সবার নয়, অনেক। কিন্তু আমি বলছি তাদেরও আজকে এই জায়গা থেকে বেরোতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। এই ভোটটা হচ্ছে তৃণমূল তাড়ানোর ভোট। আজকে যদি আপনি তৃণমূলকে ভোটটা দেন, আরো একটা চাকরি চোর বাড়বে, আরো একটা সিন্ডিকেট রাজ বাড়বে, আরো তোলাবাজি বাড়বে। বিদ্যুতের দাম সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি। সঞ্জীব গোয়েঙ্কারা আরো বেশি বিদ্যুতের বিল বাড়ানোর লাইসেন্স পাবেন। WBSEDCL আরো বেশি বিদ্যুতের জন্য আপনার পকেট কাটবে। তেলের দাম, ডিজেলের দাম সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি, রাজ্য সরকার সেখানে কমিশনটা নিজে তুলে নেন। আরো তেলের দাম, ডিজেলের দাম বাড়বে, আরো সরকারি পরিবহন ব্যবস্থা লাটে উঠবে। এই নোয়াপাড়ার মানুষ আমি বলছি, আপনারা দেখুন তো রাস্তায় সরকারি পরিবহন বাস কটা। পরিবহন দপ্তরের বহু কর্মীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। বলে দাদা ডিপোতে সরকারি বাসগুলো দাঁড়িয়ে থাকে, বলে তেল নেই। আর তেল কি পাম্পে নেই না সরকারের পয়সা নেই? আদতে সরকারের পয়সা খরচা করবো না সরকারি পরিবহনে তেলের জন্য। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত। ভাবতে পারেন? আপনি জানেন এখানকার মানুষের, এখানকার পুরসভার নাম কি? হ্যাঁ, নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটি। আপনি পুরসভায় বাংলাদেশে কতজন সরকারি কর্মচারী ছিলেন? এখন কতজন? এখন কন্ট্রাকচুয়াল কতজন? আচ্ছা, যে মানুষটা 10,000 11,000 টাকা মাইনে পান,
ভালো করে ভাবুন, বা 12,000 টাকা মাইনে পান বা 9,000 টাকা মাইনে পান, শ্রীমন্ত সে তো কোনোদিন পার্মানেন্ট হতে পারবে না মমতা থাকবে। এইটা নোয়াপাড়ার মানুষ, বাংলার মানুষকে বোঝাতে হবে। বারবার আমি এই কথাটা বারবার করে বলি, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে একটা ভারী শিল্প নেই। সিঙ্গুরের মেরে টাকাকে তাড়ানো হয়েছে, সিঙ্গুর উৎসব পালন করা হয়েছে, সিঙ্গুরের ভাঙতে গার্বেজ ক্লিনিং করতে 3 কোটি টাকার টেন্ডার কলকাতা কর্পোরেশন করেছে। একটা ভারী শিল্প করা যেতে পারতো না? শিল্প বলতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বোঝেন লজিস্টিক, ফ্লিপকার্ট, জোম্যাটো। আচ্ছা, একজন বাঙালি যুবক জোম্যাটো বয় হওয়ার জন্য জীবনটাকে বড় করে একটু ভাববেন, যেসব জোম্যাটো ছেলেগুলো প্রাণপাত করে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করেন, তাদের পরিবার নেই, স্ত্রী পুত্র সংসার নেই। আমি বারবার যে মানুষগুলোর কথা বলি, সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম গিয়ে পাবে। এই 2025 সালে কান খুলে শুনুন তৃণমূলের বন্ধুরা, এই 2025 সালের 30শে ডিসেম্বর শুধু ডিএ মামলার জন্য সিঙ্গি টিমকে 4 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে।